আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে অনেকদিন পর লাইভে চলে আসলাম। একটা বিষয় নিয়ে পড়াশোনা করতেছিলাম, তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আজকের লাইভটির বিষয় হলো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। এই বিষয়টা যদি আপনি ঠিকঠাকভাবে বোঝেন, তাহলে আপনার পরিবার হাসবে, আপনার ভবিষ্যৎ বদলে যাবে। আর যদি একবার ভুল হয় এটা বুঝতে জীবনে, তাহলে জীবনটা সারা জীবনের জন্য অগোছালো হয়ে যাবে। এই বিষয়ে আলবার্ট আইনস্টাইন একটা কথা বলেছেন, কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দি এইট ওয়ান্ডার অফ দি ওয়ার্ল্ড। যে মানুষ এই কথাটা ভালোভাবে বোঝে সে আসলে উপকৃত হয়, আর যে বোঝে না সে সারা জীবন পরিশ্রম করে শান্তি পায় না। এটা আসলে কেন আমরা এটা জানবো আর কি, ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা আমরা কেন করব, এটার কেন জরুরি, এটা নিয়ে আমি আসলে প্রথমে বলবো। একটা ক্লিয়ার কনসেপ্ট আপনাদের দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি এখানে উক্তি দিয়ে শুরু করি। স্টিভ জবস একটা কথা বলেছিলেন, ইয়োর টাইম ইজ লিমিটেড, সো ডোন্ট ওয়েস্ট ইট। আমাদের জীবনটা আসলেই খুবই সীমিত, ছোট্ট একটা জীবন। আমাদের ইনকামও কিন্তু লিমিটেড, অর্থাৎ এই টাকাটাও যাতে নষ্ট না হয়, প্রপারলি ইউজ হয়, এইটার জন্যই আসলে আমাদের প্ল্যানিংটা প্রয়োজন। একটা পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশে প্রায় 70% মানুষ তারা যে ইনকাম করে, তাদের যে আয়, সে আয় থেকে তারা আসলে তাদের মাসটা শেষ করতে পারে না। আমরা যারা স্যালারি পার্সন আছে তারা দেখা যায় যে 20 তারিখের পরে আমাদের টাকা থাকে না। তাহলে এইটা আসলে আমি যেটা বলবো যে এর ভিতর হয়তো আমি অন্তর্ভুক্ত, এজন্যই কিন্তু আমি আসলে এটা নিয়ে পড়াশোনা করতেছি, এটা শেয়ার করা। এই বিষয়ে যে আমি একদম এক্সপার্ট এটা না, এটা জাস্ট হলো এটা সম্পর্কে জানা উচিত সবার, জ্ঞান, বেসিক জ্ঞানটা থাকা উচিত। আমাদের বাংলাদেশে 4 জনের ভিতর 3 জনের কোনো সেভিং নাই। আপনি বিপদে যখন পড়বেন, অসুস্থ হবেন, সেখানে আপনার যে সাপোর্ট করবে এরকম কোনো আপনার সেভিং নাই আমাদের। 4 জনের 3 জনই কীরকম একটা ডিজাস্টার। জরুরি মুহূর্তে আমরা 60% মানুষ, আমি পরে দেখলাম যে 60% মানুষই দেখা যায় যে তারা কারো না কারো রিলেটিভ, ফ্রেন্ড সার্কেল, কলিগ কারো না কারো কাছে হাত পাতে। আসলে এটা কিন্তু কোনো সংখ্যা নয়, এটা অনেক মা বাবার কষ্ট, বাচ্চাদের পড়াশোনার একটা স্বপ্ন, পরিবারের অসমাপ্ত একটা আশা, আমাদের যে পারিবারিক সাপোর্ট। এই কারণে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা আমাদের জীবনে একটা অদৃশ্য নিরাপত্তা, তার সম্পর্কে আমাদের অবশ্যই জানা উচিত, একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা উচিত। আমরা র্যান্ডমলি জীবনযাপন করি, এক সময় যে ভাবি যে আমরা ইনকাম করতেছি, লাইফটা এভাবেই যাবে, কিন্তু এইভাবে আসলে যায় না। আমাদের একটা প্যাসিভ ইনকাম থাকা উচিত। আমাদের একটা রুলস, আমি দেখলাম স্টাডিতে যে একটা রুলস ফলো করা উচিত। ফাইন্যান্সিয়াল এক্সপার্টরা বলেছেন যে এটা হলো 50-30-20, এই রুলসটা মানা উচিত। 50 কি? 50 হলো আপনার যে ডেইলি এক্সপেন্ডিচার, আপনার যে বাসা ভাড়া, তারপর যে প্রয়োজনীয় যে খরচগুলো, এগুলো করবেন। বাকি 30% হলো আপনার লাইফস্টাইল, আপনার যে শখ আছে, আপনার একদিন ছুটির দিনে খেতে যাবেন, আপনি ট্যুরে যাবেন, এই ধরনের বিষয়গুলো হলো আপনার 30%-এর ভিতরে। বাকি 20% হলো সেভিংস অথবা ইনভেস্ট। আপনি আপনার যখন খারাপ সময় আসবে তখন আপনার সেভিংস থেকে আপনি যাতে ওভারকাম করতে পারেন, সেটার জন্য। আসলে এটা কিন্তু একটা হিসাব নয়, এটা আপনার জীবনের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনবে আপনার কাছে, আপনি যদি এটা পালন করতে পারেন। কারণ আনকন্ট্রোলড খরচ, আনকন্ট্রোল লাইফ। আনকন্ট্রোল খরচ ইকুয়াল আনকন্ট্রোল লাইফ। তারপরে যে ধাপটা আমি নিয়ে আলোচনা করব সেটা হলো ইমার্জেন্সি ফান্ড। ইমার্জেন্সি ফান্ডটা কেন প্রয়োজন? জীবন বাঁচানোর জন্য এটা খুবই দরকার। এটা হলো আপনার জীবন বাঁচানোর সেভিংস।
বিশ্বব্যাংক একটা রিপোর্ট আমি পড়ে দেখলাম, সেখানে লিখেছে যে সাউথ এশিয়াতে একটা এমার্জেন্সি খরচ, যেমন আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, অ্যাক্সিডেন্ট হইতে পারে, যে কোনো ধরনের একটা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, যে কোনো একটা এমার্জেন্সি খরচ 30% পরিবারকে দারিদ্রতার দিকে ঠেলে দেয়। তার মানে হলো হঠাৎ একটি অসুখ বা দুর্ঘটনা, বা আপনি হঠাৎ আমরা যারা প্রাইভেট সেক্টরে চাকরি করি, তাহলে একটা চাকরি হারানোর যে ভয় থাকে সবসময়, চাকরি হারিয়ে ফেললে, অসুস্থ হলে, অথবা একটু দুর্ঘটনা ঘটলে, তাহলে আপনার জীবনে একটা কি ডিজাস্টার নেমে আসতে পারে যদি আপনার কোনো ধরনের সেভিংস না থাকে, ব্যাকআপ না থাকে। আপনার পরিবারকে শান্তি থেকে হঠাৎ করে কি দুর্বিষহ জীবনযাপনের দিকে ঠেলে দিতে পারে। তাই জরুরি ফান্ড হলো আপনার পরিবারকে নীরব রক্ষা কবচ। আপনার অবশ্যই 3 থেকে 6 মাসের যে নেক্সট 3 থেকে 6 মাসের আপনার যাতে আলাদাভাবে রেখে দেওয়া উচিত খরচ। এটা আসলে কোনো বিলাসিতা নয়, এটা হলো আপনার নিরাপত্তার জন্য রাখা উচিত। আমি একটা পরিসংখ্যান অবশ্যই বলেছি এর আগে যে আসলে এটা আমাদের ম্যাক্সিমাম মানুষ এগুলো করে না। তারপর আর একটা বিষয়, আমি যেহেতু ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করি, ব্যাংকিং সেক্টরে আছি, অনেক মানুষই আসলে তাদের ফাইন্যান্সিয়াল, কেউ বিজনেস ডেভেলপমেন্টের জন্য, অনেক ডক্টররা তাদের নিজস্ব চেম্বার করার জন্য বিভিন্ন ধরনের ঋণ নিয়ে থাকে। আসলে ঋণ আমরা শত্রু না। অনেকে ভাবে যে আমি ঋণগ্রস্ত আছি, এটা না। ঋণ হলো আপনার, যদি আপনি পরিকল্পিতভাবে ঋণ নেওয়াটা বোঝেন, তাহলে আপনার জন্য এটা আশীর্বাদ। কীরকম আশীর্বাদ আমি বলি। ফর এক্সাম্পল, যদি আপনি এই ঋণটা নিয়ে আপনি যদি কাজে লাগান, কোনো ইনভেস্ট করেন, যেটা থেকে আপনার ফিউচারে কাজে আসবে, প্রপারলি আপনার ইএমআইটা দিতে পারবেন, তাহলে কিন্তু আপনার জন্য এটা বার্ডেন হবে না, এটা আপনার জন্য কি উপকারী হবে। তাহলে এ ব্যাপারে ওয়ারেন বাফেট একটা তার বিখ্যাত উক্তি আছে, ইফ ইউ বাই থিংস ইউ ডোন্ট নিড, সুন ইউ উইল সেল থিংস ইউ নিড। মানে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা কথা, যে আমরা দেখি যখন আমাদের হাতে টাকা আসে, স্যালারি পার্সনরা যখন মাসের 1 তারিখে টাকা আসে, অথবা অনেকের যারা ব্যাংকিং সেক্টর আছে, বিভিন্ন সেক্টর আছে, অনেকে 23 তারিখে স্যালারি পায়, 25 তারিখে পায়, যখন স্যালারিটা আমাদের কাছে আসে, তখন আমরা অনেক অযাচিত খরচ করি। একদম সেদিন যা ইচ্ছা তাই করতে মনে চায়, যা দেখি তাই কিনতে মনে চায়। তাহলে এই যে আননেসেসারি খরচটা, এটা যদি আমরা করে ফেলি, তখন দেখা যাবে যে আমাদের প্রয়োজনের সময় যে জিনিসটা আপনার একান্ত প্রয়োজন, সেইটা সেল করে দিতে হবে এক সময়। মানে আমরা দারিদ্রতায় নিমজ্জিত হব। আমাদের দারিদ্রতা আমাদের কি একদম আঁকড়ে ধরবে। যেমন আমরা অনেকে অভিযোগ করে যে ক্রেডিট কার্ড আমাদের জন্য কি একটা অভিশাপ স্বরূপ। মানে এটাও কিন্তু ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়েরই একটা পার্ট। কিভাবে? ক্রেডিট কার্ড কিন্তু আপনার একটা লাইফস্টাইল, এটা আপনার লাইফকে আরো স্মুথ করে। আপনি সব জায়গায় তো আপনি ক্যাশ টাকা নিয়ে যেতে পারেন না। তাহলে উন্নত দেশে দেখবেন ক্রেডিট কার্ডটা খুব একটা উপকারী একটা বিষয়। তাহলে এই ক্রেডিট কার্ডটা আমরা অনেকেই কী করি, প্রপারলি ইউটিলাইজ করতে পারি না। যেটা করি, আমরা সঠিক সময় ইএমআইটা দেই না, সে কারণে এটা আমাদের জন্য বার্ডেন হয়ে দাঁড়ায়। তারপর শুধু এই বিষয়টিই না, ঋণ আপনি যখন নেবেন, তখন যেটা আমি আগেও বললাম, এটা ভবিষ্যতের আয় বাড়াতে হবে, সময় মতো বিলটা পরিশোধ করতে হবে। আর যদি পরিশোধ না করেন, তাহলে কি আপনার ভবিষ্যৎটা আসলে ঝরে যাবে। পরবর্তী আমি যে বিষয়টা নিয়ে আলোকপাত করব, সেটা হলো সেভিংসের চেয়ে সবচেয়ে বেশি আপনি ইনভেস্ট করা উচিত। আমাদের সেভিংস তো অবশ্যই থাকবে, কিন্তু সেভিংয়ের চেয়ে আমাদের ইনভেস্ট করা উচিত। কারণ আপনি যখন ঘুমিয়ে যাবেন, তখনও যাতে আপনার একটা প্যাসিভ ইনকাম থাকে। যদি আপনার ইনভেস্ট থাকে, তখন সেটা কিন্তু আপনাকে একটা ব্যাকআপ দিবে, ইনকাম দিবে। এখন সেটা কী ধরনের ইনকাম হতে পারে? বর্তমানে প্রযুক্তির যুগে আমরা বিভিন্ন ধরনের ইনকাম মানুষ করে। দেখবেন আমরা যারা স্যালারি পারসন, তারা যদি জব না করি, তাহলে কি সেটা মান্থলি একটা স্যালারি আসে না। কিন্তু তারা যেটা করে, ধরেন অনেকে ইউটিউবার আছে বা বিভিন্ন কন্টেন্ট তৈরি করে, তারা কি করে, তারা সবসময় সেটা করেন, একবারই করে, ওইখান থেকে প্যাসিভ ইনকাম আসে। এটা একটা ডিজিটাল এক্সাম্পল দিলাম। এছাড়া আমাদের ব্যাংকিং সেক্টরে যেগুলো আছে, ধরেন ডিপিএস, ফিক্সড ডিপোজিট, বন্ড,
তারপর ইন্স্যুরেন্স, সেটা হতে পারে হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, তারপর লং টার্ম সেভিং, এগুলো হতে পারে। ইনভেস্টমেন্ট আপনাকে আসলে শেখায় যে আপনি যতক্ষণ ঘুমাচ্ছেন ততক্ষণ আপনার টাকা কাজ করবে। এটা আসলে আপনাকে শেখাচ্ছে যে আপনি যেখানে টাকা ইনভেস্ট করবেন ওটা কি আস্তে আস্তে প্রফিট হচ্ছে। এখনও এটা আছে, আপনি যদি জমি কিনেন জমির দাম কখনো কমে না, সেটা কিন্তু বাড়ে, এটাও কিন্তু অন কাইন্ড অফ ইনভেস্ট। আর একটা বিষয় হলো সবসময় আপনাকে আমাদের মনে রাখা উচিত যে আমরা আসলে নিজের দায়িত্ব নিজে নেওয়া উচিত। কখনোই কি আমাদের আমাদের দায়িত্ব অন্য কেউ নেবে না। আপনাদের একটা বাস্তব এক্সাম্পল বলি, যে আমাদের ফাইন্যান্সিয়াল পজিশনের উপরই আমাদের সামাজিক ভিত্তি। আপনি যখন মারা যাবেন তখন আপনার দাফন কাফন করতেও লোক আসবে না, দাফন কাফনের যে কাপড়টা সেটা কিনে দেওয়ারও লোক আসবে না যদি আপনি ফাইন্যান্সিয়ালি সেভাবে স্ট্রং না থাকেন। সেখানেও কিন্তু এক রিলেটিভ অন্য রিলেটিভকে, এক ভাই অন্য ভাইকে কি বলে সে ঠেলে দিবে সামনে যে ও করুক, এটা আমি করলেই না মনে হয় যে আমার জন্যই হবে। এটা বাস্তবতা, এটা হার্শ শোনালেও এটা কিন্তু বাস্তবতা। আর আপনি যদি ফাইন্যান্সিয়াল সলভেন্ট হন, আপনার ছেলে মেয়ে সন্তান সন্ততি দিবে, আপনার অ্যাম্বুলেন্স আনার জন্য হসপিটালে নিতে লোকের অভাব হবে না। কিন্তু আপনার যদি সলভেন্ট না হয় তাহলে যেই না আনতে যাবে ভাববে সে হয়তো বা এটা আমার কাঁধেই এসে পড়তে হবে এটার বিলটা। এটাই কিন্তু বাস্তবতা। এই বিষয়ে আমি আসলে কিছুদিন একটা ট্রেনিং করেছিলাম ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের উপরেও। আমি আগে একটা বেসিক থেকে ট্রেনিং করেছিলাম, কিছুদিন আগে ব্যাংক ইন্স্যুরেন্সের উপর একটা ট্রেনিং করেছিলাম। সেখানে কিছু আর কি সারাংশ যেটা ছিল, আমাদের দেশের প্রেক্ষাপটে ইন্স্যুরেন্সটা অত বেশি ভালো রান করতেছে না। এটা কিছু কারাপশন আছে, বিভিন্ন ধরনের আমাদের নৈতিক আমাদের ভিত্তি নাই, এই কারণে আর কি নৈতিকতা আমাদের দুর্বল। ইন্স্যুরেন্সটাকে আমরা দেখি যে আমাদের ইনকামের পথ, ইন্স্যুরেন্স কিন্তু একটা ভালো দিক, উন্নত বিষয়ে সব কিছু ইন্স্যুরেন্স আছে, এক পা দিতে পারবে না ইন্স্যুরেন্স ছাড়া। না, আমি কিন্তু কাউকে ইন্স্যুরেন্সের এটা প্রমোট করতেছি না বা কোনো কোম্পানিরও করতেছি না, আর ইন্স্যুরেন্সের আমি এসেও নাই। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি এটার একটা পজিটিভ দিক আছে। ইন্ডিয়া, পাকিস্তান এরাও কিন্তু ভালো ইন্স্যুরেন্স রেট আছে, সব কিছু ইন্স্যুরেন্স আছে। এটা কি আপনার খারাপ সময় আপনাকে ব্যাকআপ দিবে, আপনি অসুস্থ হয়ে যাবেন, হেলথ ইন্স্যুরেন্স আছে আপনাকে সাপোর্ট দিবে। আপনি যখন থাকবেন না আপনার পরিবারকে সাপোর্ট দিবে। কিন্তু আমাদের দেশে যেটা করে কিছু অসাধু ব্যবসায়ী, তারা কি করে ক্লেমগুলো ভালোভাবে সলভ করে না, এই জন্য মানুষের ট্রাস্টের জায়গাটা নষ্ট হয়ে গেছে। এটা আসলে বিশদ আলোচনা, ওইদিকে আমি আসলে যাব না। আমি পরবর্তী যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো পরিবারদের আর্থিক সুরক্ষা। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যা করি পরিশ্রম সব কিছু পরিবারের জন্যই কিন্তু করি। আপনি নিজের জন্য কত টাকা আপনি খরচ করেন মান্থলি, সব কিন্তু পরিবারের জন্যই, সন্তান সন্তান নিরাপত্তার জন্যই। আমার বাবা মা করে গেছে, আমরাও করব, ফিউচারে করবে। একটা প্রতিবেদনে দেখা গেছে যে বাংলাদেশে প্রতিদিন প্রায় 12,000 মানুষ হসপিটালে ভর্তি হয় প্রতিদিন, পার ডে। এই যে চিকিৎসা ব্যয়, এটাই গড়পড়তা মানুষকে কি করে সমস্যায় ফেলে দেয়। আমরা স্বাস্থ্যের প্রতি যত্ন নেই না, প্রতিদিন রাতে ঘুমানোর সময় বের হয়ে ঘুমাতে যাই যে সকালে উঠে রান করব 1 ঘন্টা, কিন্তু সকালে আর উঠতে মনে চায় না। এই ধরনের আসলে আমরা স্বাস্থ্যের প্রতি যত্ন নিই না, আমরা একসময় অসুস্থ হয়ে পড়ি। এই অসুস্থতাটাই আসলে আমাদের পরিবারের জন্য বার্ডেন হয়ে দাঁড়ায়। আমাদের এই যে আর্থিক ক্ষতি হয়, পরিবারটা আমাদের যেহেতু কোনো প্যাসিভ ইনকাম নাই, নির্দিষ্ট লিমিটেড ইনকাম, সেই নির্দিষ্ট ইনকাম থেকে যখন চিকিৎসা ব্যয় হয় তখন আমরা কি বিপদে পতিত হই। তাই হেলথ ইন্স্যুরেন্সটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এখানে এটা আপনার জন্য একটা ব্যাকআপ হিসেবে কাজ করবে, আপনি যখন অসুস্থ হবেন সেটা একটা সাপোর্ট দিবে। আমি আবারও বলতেছি, আমি কিন্তু কোনো ইন্স্যুরেন্স কোম্পানির প্রমোট করার জন্য বসি নেই। আমি জাস্ট যে নলেজটা গ্যাদার করেছি সেটা শেয়ার করার জন্য বসেছি। লাইফ ইন্স্যুরেন্স আসলে লাইফ ইন্স্যুরেন্স মানে আপনি না থাকলেও পরিবারকে সাপোর্ট দিবে। আর আমি এই লাইফটা আসলে আর বেশি দীর্ঘায়িত করব না, একটা উক্তি দিয়ে শেষ করতে চাই যে মহাত্মা গান্ধী বলেছেন, ইওর ফিউচার ডিপেন্ডস অন হোয়াট ইউ ডু টুডে। আজকে আপনি কি করতেছেন এটার উপরে কিন্তু আপনার ভবিষ্যৎ ডিপেন্ড করে। আজকে যদি আপনি পরিকল্পিত জীবনযাপন করেন তাহলে আপনার ফিউচারটা কি হবে, ব্রাইট হবে। এরকম আসলে কিছু এক্সাম্পল আছে, যেমন আমরা ছোট সময় পড়তাম কি ঘাস ফড়িং, গ্রাসহপার,
সে ঘাসফড়িং একজন কি করতো, সে প্রচুর পরিশ্রম করতো, সে আর আরেকজন খুব মাস্তি করে বেড়াতো। সে তখন কি হয়েছে, ও যখন শীতকাল আসছে তখন ও ভালোভাবেই জীবনযাপন করতেছে, আর ও এখন তো আর শীতে কাজও করা যায় না, সবার দ্বারস্থ হচ্ছে। এটাই বাস্তবতা, এটা আমাদের জীবনের সাথে রিলেট করেন, ওটা তোর উপর করতে আসছে। আপনার রুমমেট যখন প্রচুর পড়াশোনা করতেছে তখন আপনি ফোনে স্ক্রলিং করেন, ইউটিউবে মুভি দেখতেছেন, এগুলো করে সময় নষ্ট করেছেন। একসময় আমার রুমমেট জব পেয়ে গেছে, সিকিউর গভর্নমেন্ট জব পেয়ে গেছে, ভালো পজিশনে চলে গেছে, আর আপনার জীবনের সাথে স্ট্রাগল করতেছেন। এটা আমাদের প্রত্যেকের জীবনের সাথেই বাস্তবিক বিষয়টা। তাই আজকে লাইভের সারাংশ যেটা, যে আমরা আবারও আমি রিক্যাপ করতেছি যে প্রথমে আসলে আমরা কেন আমাদের এইটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা প্রয়োজন, এটা আসলে কি কি ক্ষতি আছে, কি কি ভালো দিক আছে, এগুলো নিয়ে আলোচনা করেছি। আমি কিছু ডাটা আপনাদেরকে উল্লেখ করেছি যে আমাদের দেশে প্রায় 12,000 মানুষ প্রতিদিন হসপিটালে ভর্তি হয়, সেখানে যে তারা ক্ষতিগ্রস্ত হয়। আর একটা রুলস আপনাদের আমি উল্লেখ করেছি, সেটা হলো কি 50-30-20, মানে আপনার হলো 50-30-20। আপনার 50% আপনার নিত্য প্রয়োজনীয় যে খরচ ম্যান্ডেটরি, এগুলো করবেন। 30% হলো আপনার যে লাইফস্টাইল, আপনার যে শখ আছে, এগুলো করবেন। 20% আপনার সেভিং করবেন, ইনভেস্ট করবেন, এগুলো বলেছি। পরিশেষে ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে এটাই বলতে চাই যে এখনই সময়, আজকে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের পরিবার এর যে আর্থিক নিরাপত্তা, এজন্য সচেষ্ট হব, সচেতন হব। আমি আমার পরিবারকে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করেই ছাড়বো ইনশাল্লাহ। সবার সুস্থতা ও দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে কোনো এক লাইভে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।